আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণী অর্থনীতি অনলাইন ক্লাসে আমি আবার হাজির হয়ে গেছি। আমি ইসরাত জাহান লাবণী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক। করোনার ক্রান্তি লগ্নে নিশ্চয়ই তোমরা সবাই বাসায় আছো, সুস্থ আছো, সবাই নিয়মিত হ্যান্ড স্যানিটাইজ করছো ভালোভাবে এবং সবাই নিশ্চয়ই পুষ্টিকর খাবার খাচ্ছ। তোমরা যদি খুব প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবে না। বাসার বাইরে বের হতে হলে অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে তারপরে বাসা থেকে বের হবে। এবার চলো আমরা ক্লাস শুরু করি। আজকে তোমাদের গত 2 দিন ক্লাস হয়ে গেছে সপ্তম অধ্যায়ের পরে। আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের লাস্ট ক্লাস। আজকে তোমাদের যে অংশগুলো করে ক্লাস হবে সেটা হলো পাঠ 7.5 এবং 7.7, যেটা তোমরা খাতায় লিখে নাও। পাঠ 7.5 এবং 7.7। শিখন ফল। আজকে পাঠ শেষে তোমরা যেটা শিখতে পারবে সেটা হলো এই অধ্যায় পড়ে কেন্দ্রীয় ব্যাংক ও এর কার্যাবলী সম্পর্কে জানতে পারবে। কৃষি, শিল্প ও আত্মকর্মসংস্থানে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে জানবে। বাংলাদেশের কৃষি, গ্রামীণ ব্যাংক ও সমবায় ব্যাংক সম্পর্কে জানতে পারবে। আলোচ্য বিষয়: কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কৃষি ও শিল্প খাতে বাণিজ্যিক ব্যাংকের, বাংলাদেশের কৃষি ব্যাংক সম্পর্কে, গ্রামীণ ব্যাংক ও সমবায় ব্যাংক। প্রথমে আমরা জেনে নিই, আমরা পূর্বের আলোচনায় আমরা সমবায় ব্যাংক সম্পর্কে জানতে পেরেছি। আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানব। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এই ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং দেশের স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পূর্বে জেনেছ বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যটা ছিল তাদের মুনাফা অর্জন করা, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যে কোনো স্বাধীন দেশে, প্রত্যেকটা স্বাধীন দেশের একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। যে দেশ স্বাধীন সেই দেশেই একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকবেই। তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক, যেটা সকল ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে। এবার আমরা জানবো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে। প্রথমে হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন। প্রত্যেকটা দেশে আমরা পূর্বেই বিভিন্ন মুদ্রা সম্পর্কে জানতে পেরেছি, টাকা সম্পর্কে জানতে পেরেছি। তো এই মুদ্রা এবং টাকাগুলো কোন ব্যাংক আমাদের ছাপায়? আমাদের দেশে তো অনেকগুলো ব্যাংক আছে, কিন্তু এই মুদ্রা এবং নোট একমাত্র প্রচলন করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে জেনে নেই, কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকই নোট ও মুদ্রা প্রচলন করে। এই ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে। এরপরে আসি সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে এবং সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। এবং সরকার যখন বিভিন্ন দুর্যোগের সময়, প্রাকৃতিক দুর্যোগের সময় বা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যখন আর্থিক সংকটে পড়ে, তখন এই কেন্দ্রীয় ব্যাংক সরকারকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন ঋণ প্রদান করে থাকে। এরপরে আসছে অন্যান্য ব্যাংকের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। অর্থাৎ বাণিজ্যিক যে বিভিন্ন ব্যাংকগুলো আছে আমাদের, এই ব্যাংকগুলো যখন অন্য জেলায় বা অন্য বিভাগে যখন তাদের শাখা বাড়াতে চায়, তখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হয়। তার অধীন তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে আসছে সর্বশেষ ঋণদাতা। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকসমূহ কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয়ে অন্য কোনো উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। অর্থাৎ যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ব্যাংক যখন দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বিভিন্নভাবে আর্থিক সমস্যার যখন সম্মুখীন হয়, যে কোনো উৎস থেকে যখন তারা ঋণ গ্রহণ করতে ব্যর্থ হয়, তখন তারা এই কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয় এবং কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে ঋণ প্রদানে সহায়তা করে। এরপরে আসছে বিনিময় হার নির্ধারণ। বৈদেশিক লেনদেনের ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তোমরা জেনে থাকবে, আমরা যখন বাংলাদেশ থেকে
বা আমেরিকায় যাই, যে কোনো দেশে গেলে আমাদের দেশের সাথে ওই দেশের সামঞ্জস্য রেখে মুদ্রাটা ওই দেশের করে নিতে হয়। যেমন আমরা যখন ইউএসএ যাই বা আমেরিকায় যাই, তখন আমাদের টাকার পরিবর্তে টাকাটা ভাঙলে আমরা সেখানে ডলার নিই। তো এই বিনিময় হারটা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে আসছে নিকাশ ঘর। দৈনন্দিন ব্যবসায় বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট আদান প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা দেনাদার হয়। কোন ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা তার সর্বশেষ হিসাব সংরক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক। এই যে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের বিভিন্ন হিসাব নিকাশগুলো একত্রে সংগ্রহ করছে, সংরক্ষণ করছে, এই সংরক্ষণ করাকেই বলা হয় ওই কেন্দ্রীয় ব্যাংকের একটা নিকাশ ঘর। এই প্রশ্নটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন অনেকবার হয়ে থাকে যে নিকাশ ঘর বলতে কি বোঝায়। এরপরে আসছে কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার ভূমিকা। এই যে কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক কিভাবে আমাদের সহায়তা করছে, কিভাবে ভূমিকা পালন করছে, সেগুলো একটু জেনে নেব। অর্থ ও ঋণ ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করে স্থিতিশীল মূল্যস্তর বজায় রাখার মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থান তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের সামগ্রিক কল্যাণ সাধনে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কৃষি ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে সহায়তা প্রদান করে। যখন কৃষি ক্ষেত্রে আমাদের আর্থিক সংকটের সম্মুখীন হয় বা বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়, তখন আমাদের কৃষিক্ষেত্রে আমাদের ঋণ প্রদান করে সহায়তা করে। আবার দেখা যাচ্ছে আত্মকর্মসংস্থানের জন্য বেকারত্ব দূরীকরণেও এই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে সহায়তা করে থাকে। বিভিন্ন সুযোগ সৃষ্টি করে, কর্মসংস্থানের বিভিন্ন শিল্প স্থাপন করে, এভাবে সহায়তা করে। এরপরে আসছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, স্বনির্ভর অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, আমরা পূর্বে জেনেছি কৃষি ব্যাংক সম্পর্কে। এখন বাংলাদেশ কৃষি ব্যাংকের কি কাজ আমরা সেগুলো জানবো। তাহলে কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকারের ঋণ প্রদান করে থাকে। এখন এই যে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করছে, কি কি ক্রয়ের জন্য বা কোন ক্ষেত্রে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করছে, কোন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করছে, সেগুলো আমরা একটু জেনে নেব। স্বল্প মেয়াদী ঋণ কৃষকের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য, যেমন সার, বীজ, কীটনাশক, জমি চাষ, ফসল কাটা, মাড়াই, ব্যয় নির্বাহের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে। তোমাদের অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে এসে থাকে যে জমি চাষ, ফসল কাটা এগুলোর জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষককে কোন ধরনের ঋণ প্রদান করে থাকে। তাহলে আমরা সহজে অ্যান্সারটা দিতে পারবো যে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে। এবার আসি মধ্যম মেয়াদী ঋণ। জমি সমতল করা, অগভীর নলকূপ স্থাপন এবং হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এ ব্যাংক কৃষকের মধ্যে মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এরপরে আসছে দীর্ঘমেয়াদী ঋণ। জমি ও ভারী যন্ত্রপাতি ক্রয়, গভীর নলকূপ স্থাপন, হিমাগার নির্মাণ এসব কাজের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তাহলে আমরা বাংলাদেশ কৃষি ব্যাংক যে 3 ধরনের ঋণ প্রদান করে থাকে সেগুলো আমরা জেনে নিলাম, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ। এরপরে আসছে গ্রামীণ ব্যাংক। তোমরা সকলে জেনে থাকবে বাংলাদেশ থেকে যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই গ্রামীণ ব্যাংকের মূল কাজ হলো অন্যান্য সকল প্রতিষ্ঠানই ঋণ প্রদান করে মানুষকে বা আর্থিক প্রতিষ্ঠানকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা বিভিন্ন জামানত রাখে, কিন্তু একমাত্র গ্রামীণ ব্যাংক যারা ঋণ প্রদান করে কোনো শর্ত ছাড়া, যে কোনো জামানত ছাড়াই ঋণ প্রদান করে এবং এই ঋণটা প্রদান করে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এবং বেশি কাজ করে যাদেরকে নিয়ে, তারা হলো গ্রামের দরিদ্র দুস্থ মহিলাদেরকে নিয়ে।
তো গ্রামের অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন এবং অতি দরিদ্র নারী পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হলো গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে আসছি সমবায় ব্যাংক। সরকার ও দেশের সমবায়ের যৌথ মালিকানায় পরিচালিত বাংলাদেশ সমবায় ব্যাংক। পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদের ঋণ প্রদান করাই সমবায় ব্যাংকের উদ্দেশ্য। অর্থাৎ সমবায় ব্যাংক যৌথ মালিকানায় কাজ করে, সেটা সরকার এবং দেশের সমবায়ের যৌথ মালিকানায়। এরা স্বল্প সুদের পারস্পরিক সহায়তার ভিত্তিতে দুজনের সহায়তার ভিত্তিতে স্বল্প সুদের ঋণ প্রদান করে। স্বল্প সুদের ঋণ প্রদান করাটাই হলো সমবায় ব্যাংকের মূল উদ্দেশ্য। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠ থেকে যতটুকু জানলাম, এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেখানে সে প্রশ্নগুলো একটু দেখে নিন। সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কোন ব্যাংকে? সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কোন ব্যাংকে? এটা হলো তোমরা সহজে অ্যান্সারটা করতে পারবে, বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। সকল ব্যাংকের অভিভাবক হলো কেন্দ্রীয় ব্যাংক। কৃষি ব্যাংক কয় ধরনের ঋণ প্রদান করে? কৃষি ব্যাংক 3 ধরনের ঋণ প্রদান করে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমবায় ব্যাংকের কত পার্সেন্ট সরকারের মালিকানাধীন? সমবায় ব্যাংকের কত পার্সেন্ট সরকারের মালিকানাধীন? তোমরা জেনে থাকবে সমবায় ব্যাংকের 64% সরকারের মালিকানাধীন এবং 14% হলো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা আগামী দিন টপ টেস্ট দেওয়ার জন্য বাসায় খুব ভালোভাবে চর্চা করবে। এই অংশটুকু সপ্তম অধ্যায় 7.5 এবং 7.7 এই পাঠটুকু ভালোভাবে চর্চা করবে এবং ভালোভাবে টপ টেস্টটা দিবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে।